যে নিজ গৃহদাহে যদি আনন্দ হয়, তার থেকে বড় গণ্ডমূর্খ বলবো না, দণ্ডমূর্খ আর বোধহয় কেউ নেই। এই বাংলাদেশের আমজনতা, তারা ফেসবুক আর এই ইউটিউবের মধ্যে পড়ে গিয়ে তারা বিশ্ব রাজনীতির কোনো খবর রাখে না। তারা এটুকু বোঝে না ডিপ স্টেটের এজেন্ট কে, সে যদি জেতে তাহলে পরে বাংলাদেশের ওপরে কি কি আঘাত আসতে পারে সেটা না বুঝলেও তাদের এবার বোঝার সময় হয়েছে। আগামী 2 মাস দেখো, ওয়েট করো, কত ধরনের তোমার আঘাত আমেরিকার ওপর থেকে আসবে, কত একটা ধরনের। প্রশ্ন আছে, ইউএন এর ব্যানারটাকে ব্যবহার করেই তো ওই যে ফলকার তুর্ক, তারপর এই যে এটা কি বলে অ্যান্টোনিও গুতেরেস, এরা এসেছিল বা আসবে। হ্যাঁ, এবং ফিউচারে হয়তো বা ইউএন এর এই ব্যানারটাকে সভাপতি হিসেবে ইউজ করবে এই গোষ্ঠীটা, বা খলিলুর রহমান, একেবারে নাম স্পেসিফিক করেই বলি, খলিল এটাকে আমেরিকা ডিপ করবে, স্টেটের এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করবে। আমার প্রশ্ন আমেরিকা যে করবে। জায়গায় আমার প্রশ্ন যে জায়গায় ও যদি সত্যি এই ইউএন এর ব্যানার ইউজ করে আবারও বাংলাদেশে ওই ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করে, এই একই কাজ তো ডক্টর ইউনূসও করছে। যেহেতু ডক্টর ইউনূস পয়সা গেছে পাবলিকের কাছে অ্যাকসেপ্টেন্সই নাই, সেহেতু কি এখন নতুন মুখ খলিলুর রহমানকে আবার ইউজ করার একটা প্ল্যান আছে, এরকম কিছু? আচ্ছা, শেয়ানা কিন্তু তাহলে অনেক বেশি, শেয়ানা অনেক বেশি। ইউনুস আচ্ছা, ইউনুস আরো বড় পদ চায়, ইউনুস আরো বড় পদ চায়। ও এই পদে খুশি নয়। বুঝতে পেরেছি। হয় তার মানে হয় ও ও ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাইবে, আর এটাই নইলে বলছি। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউনাইটেড নেশন জাতিসংঘে তুমি যাই বলো না কেন, সেখানকার একটা আরো বড় পদ চাইবে। দুটোর একটা। এবং বাংলাদেশের যা ক্ষতি করে গেছে তার 10 গুণ ক্ষতি এবারও করবে। আচ্ছা, তোমরা কিচ্ছু করতে পারবে না। ভারত চেষ্টা করেছে কূটনৈতিক ভাবে, পারেনি। সব সব তুমি সব পরীক্ষায় তুমি প্রথম হবে তার কোনো গ্যারান্টি নেই। যে আমরা গত 4-5 বছর ধরে বারবার বর্ডার ফেন্সিং এর জন্য জমি চেয়ে যাচ্ছি, কিন্তু মমতা জমি দেবে না, বর্ডার ফেন্সিং এর জমি দেবে না। তার কারণ কি? ওপার থেকে জামাতের লোক আসবে, এপার থেকে চোরাচালান হবে, এই ডিপ স্টেটের অর্থ ওর কাছে আসে, সেই অর্থগুলোকে জামাতের হাতে দেবে। এই যে শেখ হাসিনার যে হুম, তোমার রেজিম চেঞ্জ, তার হুম, পেছনে যেমন ইউনূস ছিল, তেমন হুম, কিন্তু মমতাও সঙ্গে ছিল। সেটা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। আমি আচ্ছা, বহুদিন আগে থেকে বলছি, এখন এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। ভারতবর্ষের প্রত্যেকটা ন্যাশনাল চ্যানেল এবং প্রত্যেকটা ইংরেজি এবং হিন্দি তোমার সোশ্যাল মিডিয়ায় এখন এই আলোচনাই হচ্ছে, যেটা আমি প্রথম আগে ধরতে পেরেছি যে মমতাই এটা করছে। এবার তুমি দেখো, গভর্নমেন্ট তাহলে চেঞ্জ হলো, সঙ্গে 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 আপনার জমির কথার ব্যবস্থা হয়ে গেল। আমি আমার আপনার আমার শেষ কথার আমার শেষ আমার শেষ করতে দাও, প্লিজ প্লিজ আমার প্লিজ। শেষ করতে দাও। গভর্নমেন্ট চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে সীমান্তে জমি বরাদ্দ হয়ে গেল। তার মানে জমি ছিল, আমি দেব না, হুম, অবাধে যাতায়াতের সুযোগটা আমি দেব। এবং হুম, ওনার একটা স্টেটমেন্ট রয়েছে, যেটা প্রকাশ্যে উনি বলেছিলেন, আমি আছি বলে আপনারা সেফ আছেন। আমি যদি একটা ইশারা করি, হুম, তাহলে একটা গোষ্ঠী 15 মিনিটের মধ্যে আপনাদের সবাইকে নিকেশ করে দিয়ে যাবে। শুধু ওকে, মুসলিম নামটা উনি বলেননি। ওকে। এবার তখনই আমরা আমি বুঝতে পেরে গেছি, ভারতবর্ষ আমার বুঝতে এখানে পেরে একটা গেছে। প্রশ্ন আছে, প্রশ্নটা একটু মানে কট্টর বলতে পারেন, একটু খাইস্টা প্রশ্ন বলতে পারেন, কিন্তু প্রশ্নটা কিন্তু আহ, আপনাকে উত্তর দিতে হবে। খাইস্টা প্রশ্নটা এরকম: বর্ডারের জমি ঠিক মমতা ব্যানার্জি চলে গেল, সাথে সাথে বর্ডারের জমি দেওয়া হলো, কাঁটাতারের বেড়ার কাজও চলছে, কারণ জামাতকে আটকানো, তাই তো? কারণ ওপার থেকে জামাতিরা না, অনুপ্রবেশ, এখানে আমরা আসে, শুধু জামাত নয়, অনুপ্রবেশ। অনুপ্রবেশকারী। ওকে, ওরা এখানে এসে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে কাজ করে।
ওই গোষ্ঠীটাকে তো এখন আপনারা আইডেন্টিফাই করছেন, ওইটা এখন আবার পুশব্যাক করতেছেন বাংলাদেশের দিকে। ওরা তো এখানে এসে আবারও ওই জামাতের কথা শুনে জামাতের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে বাংলাদেশে যে আবার দাঙ্গা সৃষ্টি করবে না ওই মমতা ব্যানার্জির কথায়, তার কি গ্যারান্টি আছে? না না, গ্যারান্টি ভারত কেন দেবে? তোমার দেশের গ্যারান্টি তোমরা খুঁজবে, ভারত কেন বাংলাদেশের গ্যারান্টি নিতে যাবে ভাই? কিন্তু ভারতের উস্কানিটা তো গ্যারান্টি কি ভারত থেকে বাংলাদেশ, আসছে। ভারতের গ্যারান্টি কি বাংলাদেশ নিচ্ছে? নিচ্ছে না। উস্কানি যেটা আসছে যে গতকালকের স্টেটমেন্টটাই ধরি, উনি বললেন আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, তো উস্কানিটা তো ওখান হ্যাঁ, থেকেই আসছে। তাহলে কেন হ্যাঁ। তারা গ্যারান্টি দেবে না? আরে এটা মমতা ব্যানার্জির নিজের বক্তব্য, এটা তো ভারতবর্ষের বক্তব্য নয়। তা ভারতবর্ষ তাকে কেন মানে এই ব্যাপারে জবাবদিহি চাইছে না? কারণ তার কারণে দুই দেশের তুমি ডিপ্লোমেসি বোধহয় নষ্ট আমার হচ্ছে। তুমি বোধহয় আমার সাড়ে ছটার ভিডিওটা তুমি দেখোনি। না, আমি বাইরে ছিলাম, এই জন্য থাকলে আপনি থাকলে ডিটেলসটা জানান থাকলে তাহলে আমাকে। এই প্রশ্নটা করতেন, অলরেডি তার বিরুদ্ধে একটা এফআইআর হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এটার ব্যাপারে অপেক্ষা করো, ডিটেলস জানতে চাই। অপেক্ষা করো, 7-10 দিনের মধ্যে অনেক কিছু হবে। প্রথমে ভাইপো অ্যারেস্ট হবে, তারপর মমতা নিজে অ্যারেস্ট হবে। মমতা এটা করে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল যে আমাকে কিছুটা রিলিফ দাও, না হলে পরে আমি কিন্তু দেশের অবস্থা খারাপ করব। এই যে চাপটা উল্টো চাপ হয়ে যাবে সেটা মমতা বুঝতে পারেনি। এবারে উল্টো চাপটা শুরু হবে। আচ্ছা, আমরা দাদা মমতার আমরা ভাইপোর নামটা জানি কি? অভিষেক, অভিষেক। অভিষেক। আমার কাছে যতটুকু নিউজ আছে যে এই যে হাদি হত্যাকারী যে দুজন ধরা খেয়েছে তারা কলকাতাতে মানে ভারতবর্ষে ঢুকার পরে 9 দিন এই অভিষেকের বাড়িতে ছিল। এখন অভিষেকের নিজের বাড়ি না পাশাপাশি অন্য কারো বাড়ি জানি না, কিন্তু অভিষেকের লোকজন তাদেরকে রিসিভ করেছিল। মমতা কি সেইটা ঢাকার জন্যই কি এখন বলা হচ্ছে যে এই উত্তেজনা বাড়াচ্ছে কিনা? হতে পারে, কারণ হতে পারে, আমরা তবে সবাই এমন জানি যে খবর আমার কাছে মমতা নেই। হেরে যাওয়ার সাথে সাথে জামাতিরা কান্না করতেছিল, আসমান হুম। জমিন কাঁপায় ফেলতেছিল জামাতিরা। একদম একদম আজকে তাই। আজকে আজকে যে কথাটা মমতা ব্যানার্জি বললেন সেটা ভোটের আগে বললেন না কেন? ভোটের পরেই বা হঠাৎ ওনার মনে হলো কেন? আমারও প্রশ্ন এটাই যে উনি ভোটের আগে কেন বললেন না? হাদি হত্যাকাণ্ড নিয়ে এত জল ঘোলা হলো, ইভেন আসামি অ্যারেস্ট পর্যন্ত হলো, তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনো কথা বলেননি কেন? ও ওটা জামাতিদের এজেন্ডা পারপাস সার্ভ হচ্ছিল এই জন্য। একদম। মানে এখন তিনি বাঙালিত্ব দেখাচ্ছেন, তাহলে তখন তিনি জামাতকে মৌলবাদীদেরকে কেন সাপোর্ট দিচ্ছেন? মমতা কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। এই মমতার কারণে ভারতের সাথে অনেকগুলো নদী চুক্তি আমাদের হয়নি, একমাত্র মমতার কারণে। মমতা বাংলাদেশের বন্ধু ছিল, মমতা ছিল সবচেয়ে বড় শত্রু। ও ছিল মমতা ওই যে পাশ করছে হচ্ছে যে তোমার এই ইসলামিক সাহিত্য বা এরকম কিছু একটা নিয়ে, মানে উনি আধা মুসলিম, ওই যে পিনাকির মতন ব্রাহ্মণ ঘরের আধা মুসলিম। তা আমার কাছে ভিডিও আছে যে মমতার ভাইপো সহ এই হাদি হত্যাকারীরা বৈশা যে কথা বলতেছে, ভাত খাওয়াই দিচ্ছে শাকাহারি ইয়ে দিয়ে। সব থেকে মজার ব্যাপার তরুণদা, একটা কথা বলি, মার্কিও রুবিও যখন আসলেন আপনাদের ইয়েতে ইন্ডিয়াতে, তিনি এসে একটা চার্চে গিয়েছিলেন না, মনে আছে? আপনার তো মনে থাকার কথা। চার্চে গিয়েছিলেন, ওখানে কিন্তু সাংবাদিকরা প্রবেশ করতে দেয়নি। চার্চে না, মিশনারিজ অফ চ্যারিটিতে গেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে যে তিনি ঢুকেছেন ওখানে কিন্তু কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হয় নাই। তিনি ওখানে গিয়ে প্রভাবশালী কোন নারী নেত্রীর সঙ্গে তিনি ফোনে আলাপ করেছিলেন, কে সেই নারী নেত্রী, এবং উনি চলে যাওয়ার ঠিক 7 থেকে 10 দিন পরেই এই মমতা ব্যানার্জির এই স্টেটমেন্ট। তাহলে কি আমরা ধরে নিতে পারি এইটার সঙ্গে ওইটার ডিপ স্টেটের কোনো না কোনো কানেকশন আছে? আপনি এই ব্যাপারে কি বলবেন? না, এটা আমার জানা নেই। যেটা জানা নেই সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা আমার জানা। উনি গেছিলেন ওখানে, গিয়ে সিস্টার নিবেদিতার সঙ্গে উনি কথা বলেছেন। আমরা যেটুকু জানতে পেরেছি যে ওই যে তোমার এতে বাংলাদেশ, ভারতবর্ষ এবং মায়ানমার কিছুটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার যে একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে আমেরিকা রয়েছে, সেটা আপাতত হচ্ছে না। ফলে ওখানে খ্রিস্টানদের ওপরে খ্রিস্টান
ধর্ম পরিবর্তনের ব্যাপারে খ্রিস্টানদের এত জোরাজুরি করার কিছু নেই। আপাতত ফান্ডিং কিছুটা বন্ধ থাকছে, হুম। এইটাই উনি মানে মেসেজটা দিতে গেছিলেন। তাহলে খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে না। না, আপাতত হচ্ছে না, ভবিষ্যতে কি হবে কি বলতে পারে। আপাতত অবশ্যই কারণ ভারত কোন রকম ভারত না ভারত না মায়ানমার। কারণ মায়ানমারের প্রেসিডেন্ট কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষে এসেছিলেন, জানো? মায়ানমারের প্রেসিডেন্ট এসেছিলেন। আর বাংলাদেশের জমি তো দিতে দেবেই না ভারতবর্ষ। ফলে ওখানে খ্রিস্টান রাষ্ট্র গড়ার যে স্বপ্নটা, ওটা মানে আমেরিকার দিবাস্বপ্ন হয়েই থাকবে, ওটা বাস্তবায়ন হবে না। তাহলে হাদি হত্যাকাণ্ড নিয়ে এই যে মমতার বিস্ফোরক মন্তব্য, যেটা তিনি ইঙ্গিতে বুঝিয়েছেন, সেটা নিয়ে তার এই যে ব্যক্তিগত মতামত, যেটা উনি বললেন যে না এখানে স্টেট সিক্রেট আছে, সব বলা যাবে না, মানে আমি বক্তব্যটা শুনেছিলাম। তুমি তো সবই বলে তো দিলে। তুমি তো সবই বলে দিলে। হ্যাঁ, কিন্তু বড় আমি আপনার কাছে হত্যাকাণ্ড জানতে বলে চাচ্ছি, আমি তুমি তো আপনার সবই বলে দিলে। আমি তাহলে আপনার কাছে বাকিটা জানতে রইল কি? চাচ্ছি যে এইটার নেপথ্যে ওনার ওই যে আপনি বললেন না যেন বেশি চাপাচাপি না করে, হুম। এজন্যই উনি হয়তো এটা বলেছেন। চাপাচাপিটা আসলে কি ছিল ওনার উপর? চাপাচাপি দুর্নীতির বলতে ও তো অ্যারেস্ট বিচার? হবে। ও তো অ্যারেস্ট হবে। আচ্ছা, আচ্ছা। ওর বিরুদ্ধে বুঝতে পেরেছি। যতগুলো মামলা আছে, আচ্ছা, সবকটা মামলায় মানে সব জামিন অযোগ্য, এবং মিনিমাম 8 বছরের ওপরে সাজা, সবকটাতেই। আচ্ছা, সে তুমি বলো চাকরি চুরি বলো, সরকারি অর্থ চুরি চুরি বলো, তারপর তোমার অনুদান দিয়ে দেনা বাড়ানো বলো। যখন বামফ্রন্ট সরকার 2011 সালে আমাদের এখানে ছেড়ে চলে গিয়েছিল, ও যখন ক্ষমতা নিয়েছিল, তখন আমাদের দেনা ছিল 1,75,000 কোটি টাকা। আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 8,80,000 কোটি টাকায়। বাহ! বাহ! বিশাল অ্যামাউন্ট। এইটুকু একটা রাজ্যে এত তাহলে দেনা। এইটুকু রাজ্যে এত দেনা উনি করে গিয়েছেন, করে গিয়ে উনি খেলা মেলা এই সমস্ত করে আর টাকা পয়সাগুলো উনি ঝেড়েছেন, এবং তিনি অডিটও করতে দেননি। অডিট করলে ধরা পড়ে যাবে, অডিটও করতে দেননি। হয়তো ভারতবর্ষ ছাড়বে না। এবার প্রত্যেকটাতেই মামলা হয়েছে। শেষ যে মামলাটা হয়েছিল সেটা হচ্ছে আইপ্যাক নিয়ে। তার বিরুদ্ধে এই যে আইপ্যাক হচ্ছে, ইডি হচ্ছে আমাদের এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যত অর্থনৈতিক নয়ছয়ের মামলাগুলো দেখে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এখানে আইপ্যাকের ইতিহাসটা বলে দিই। আইপ্যাক হচ্ছে একটা সংস্থা, বেসরকারি সংস্থা, যারা ভোটের কাজ করে। মমতা ব্যানার্জি 2016 থেকে মমতা ব্যানার্জির ভোট করছে, অভিষেক নিয়ে এসেছিল। 2016 নির্বাচন করে 2021 নির্বাচনে বৈতরণী পার করে দেয়। এই আইপ্যাকের কাছে অনেক এই ঘাবলার নথি আছে। আচ্ছা। এই যত এই তোমার 2 নম্বরই ভোটার কিভাবে বুথ ম্যানেজ হবে, কিভাবে ফলস ভোটিং হবে, সব কিছুর একটা মানে রোড ম্যাপ একটা তৈরি করা ছিল, এবং তার সমস্ত কাগজপত্র সরকারি নথিপত্র সব আইপ্যাকের ওখানে থাকতো, অফিসে থাকতো। যখনই মমতা ব্যানার্জি খবর পেলেন যে আইপ্যাকের দপ্তরে ইডি হানা দিয়েছে, উনি একেবারে সঙ্গে সঙ্গে, তখন ওনার হাতে ক্ষমতা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজি ফিজি সবাইকে নিয়ে ওখানে গিয়ে হাজির, দিয়ে ইডির লোকেদের একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়ে হ্যাশবোর্ড লাগিয়ে দিয়ে যা ফাইলপত্র ছিল সমস্ত কাগজপত্র সমস্ত এ করে উনি বাইরে এসে প্রেস কনফারেন্স করলেন। এবার কি হলো, ইডি হচ্ছে একটা মানে স্বাধীন সংস্থা, যার উপরে না কেন্দ্র সরকারের হাত আছে, না তার উপরে রাজ্য সরকারের হাত আছে। একমাত্র কারো হাত নেই। একমাত্র কোর্ট বলতে পারে ইডির ওপরে যদি কোনো রকম নিষেধাজ্ঞা চাপা দেয়, তাহলে কোর্ট বলবে, আদারওয়াইজ আর কেউ বলতে পারবে না। সেখানে ইডির জায়গায় তুমি গিয়ে হাত মেরে, তুমি ইডিকে তালা বন্ধ করে
তুমি এই সমস্ত কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে চলে এলে, তারপরে ইডি মামলা করে দিয়েছে। সেই মামলাটা এখন তো শুনানি হচ্ছে, এই তো শুনানি শেষ, তো সে এবার তো ডেট পড়বে। এই ডেট পড়লেই তো মমতা এবার এবার গেল। তারপরে আবার একটা এফআইআর, এই যে এসটিএফ কে নাম করে বলেছে না, এসটিএফ ধরেছে, এই যে নাম করে বলেছে, এই এসটিএফ আজকে মামলাটা করেছে আচ্ছা, হাদি হত্যাকাণ্ড নিয়ে, যে আপনাকে নাম বলতে হবে। এবং হাদি কি কি স্টেটমেন্ট দিয়েছে, আপনি কি কি জানেন সেগুলো বলুন। যেগুলো বললে পরে বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে, আপনি বলুন, তাকে বলতে হবে। সেটা হচ্ছে রাশেদ হায়দার ভাই আজকে রাত 9টার লাইভে আপনি ব্লিটস পত্রিকার যে সম্পাদক তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি আসলে ওখানে কি তথ্য দিল হাদি হত্যার ব্যাপারে, মমতার জড়িত থাকার ব্যাপারে তিনি কি তথ্য উপাত্ত দিয়েছেন আপনাকে? তিনি তো বলেছেন যে 8 জনের নাম আছে, 8 জন ব্যক্তির নাম আছে হাদি হত্যাকাণ্ডের পেছনে। এবং আমি যে কথাটা কিছুক্ষণ আগে দাদাকে বললাম যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে শাকাহারি খাওয়াচ্ছেন তোমার মমতা ব্যানার্জির ভাইপো, কোন একটা বাড়িতে ওদের খাওয়াচ্ছেন, উনি নিজে তুলে দিচ্ছেন, ওরা বসে খাচ্ছে একসাথে। এই ভিডিও উনি এই কথাটা, ভিডিওর কথাটা উনি স্বীকার করেন না, কিন্তু উনি বলেছেন যে এদেরকে রিসিভ করেছিল ভাইপোর লোকজন। এইটা সবাই জানে, কিন্তু এটা বাংলাদেশেও গোপন করা হচ্ছে। মমতা ব্যানার্জির এত অ্যালার্জি। এখন আমি বলবো যে ওই যে তোমার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটছিল বাংলাদেশে, যেটার দায়িত্ব আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে, সেইখানে ঢাকাতে মিটফোর্ড হসপিটালে 30টা লাশ ছিল, যেগুলোর ফিঙ্গারের সাথে বাংলাদেশের কারো ইয়ে পাওয়া যায় না। এবং ওদের চেহারা আমাদের সাথে মিলে না, বাঙালিদের সাথে মিলে না, কি কলকাতার বাঙালি কি বাংলাদেশের বাঙালির সাথে মিলে না। এখন এগুলো সব হচ্ছে যে 5 ফিট 9 থেকে 6 ফিট 2 ইঞ্চি লম্বা। 30টা লাশকে আঞ্জুমানে মহিদুল ইসলামের মারফতে দাফন দেওয়া হয়েছে। এই লাশগুলো কার? কেন সার্জিস তারা কোনো লাশ তুলে তদন্ত করতে দেয় না? এবং এখন পর্যন্ত যে খবর আছে যে এই লাশগুলো একমাত্র পাকিস্তানিদের সাথে মিলে, বডি কন্ডিশন, চেহারা, উচ্চতা, এগুলো তো পাকিস্তানিদের সাথে মিলে। যেমন তোমার চেহারা, আমার চেহারা, দাদার চেহারা, আমাদের কিন্তু একই রকম চেহারা মিলে, মোটামুটি একই রকম আছে আমাদের। হ্যাঁ, চাইনিজদের আমাদের মাঝে উঠাইলে যে কেউ বলবে এটা চাইনিজ। কোরিয়ানদের চেহারা মিলা যায় না, পাইকাদের চেহারা আবার বোঝা যায় যে এরা ওই পাকিস্তানি বা আফগানি, কারণ ওদের চেহারা একই রকম, সেই লম্বা চড়া, ওই যে 20 গরুর মতন হয়ে এরা, ফর্সা আমাদের চেয়ে বেশি। তাহলে এই 30 জন কারা? এবং এরা ঢুকছে তো সব কলকাতা থেকে তখন। তার মানে এরা আগে এসে কলকাতায় শেল্টার নিয়েছে, তারপর বাংলাদেশে ঢুকেছে। হ্যাঁ, সব বাংলাদেশ দিয়েই এসছে, কলকাতা আসতে পারবে না। আপনি বলছেন বাংলাদেশ দিয়ে এসেছে, রুট তো দেখছি এখানে সব থেকে বেশি আমাদের দেশে যেগুলো বাঙালি নাগরিক অনেক দেখছি আমি, দেখতে আপনি ধরতেও পারবেন না, একমাত্র ওর পাসপোর্ট না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ও পাকিস্তানি। এত সুন্দর বাংলা বলে। এগুলো অধিকাংশই দেখা গেছে কি কলকাতার পরিচয় দেয়, থাকে বাংলাদেশে, পড়াশোনার জন্য কলকাতা থেকে এসেছে, বলে কলকাতার, কিন্তু এরা আসলে পাকিস্তান। এখন ঘটনা হচ্ছে মমতাকে কাস্টডিতে না, বাংলাদেশ সরকারের উচিত যে তারে আইনার ডিটেনশন দাও, যে তুই কি জানোস বল বেটি, সব পেয়ে যাবে। তুমি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কথা বলতেছো, তুমি বলো। কারণ সবচেয়ে মজার বিষয়টা শুনো, হাদি দাঁড়াইছে কোথায়? ঢাকা 8 আসন। সে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে ছিল? মির্জা আব্বাস। আসছি, মির্জা আব্বাস ছিল, সাদিক কাইম জামাতের ছিল, আর হাদি। এখন মির্জা আব্বাস জিতবে, নরমাল। তুমি যদি কোয়ালিশন করো, মির্জা আব্বাস জিতবে। এখন মির্জা আব্বাসকে যদি হারাইতে হয় তাহলে ওরা এক হইতে হবে, 2-3টা দল এক হইলে তাদের ভোট। এখন ভাই বিএনপি তো আর বিএনপির লোকজন জামাতেরা ভোট দিবে না, আওয়ামী লীগ আলাদা তো দিবেই না জীবনে।
আওয়ামী লীগের 2-4-10টা ভোট তুমি বুঝাই শুনায় বিএনপিতে নিতে পারবা, যে পিঠ বাঁচানোর জন্য ভয় হইলো, জামাতরে দিবে না, মইরা গেল। তাহলে হাদি হাদি মারা গেলে কার লাভ? হাদি মারা গেলে সবচেয়ে বেশি লাভ কার? আচ্ছা আমি একটা কথা বলি, আমি হাদি কি ভারতবর্ষের পক্ষে হাদি কতটা ঝুঁকিকর? ভারতবর্ষ মারবে কাকে? ভারতবর্ষ মারবে বিগ শটকে, সিআইএ মারবে বিগ শটকে। দাউদ ইব্রাহিম, তোমায় আমি যে দুটো ছবি পাঠালাম, 3টে, একটা হচ্ছে নির্ঝর কানাডায় মারা গেল গুলিতে। নির্ঝরকে মেরেছিল রয় লোকেরা। তার প্ল্যান করেছিল, মানে কানাডিয়ান সরকারের বক্তব্য অনুযায়ী, ট্রুডো তখন ছিল, ট্রুডো প্রাইম মিনিস্টার, যে এর পেছনে রয়েছে অজিত দোভাল। অজিত দোভালের বিরুদ্ধে এফআইআর করলো, এবং 5 আইস বলে একটা রয়েছে, শুনেছো? 5 আইস, 5 আইস তাতে বলেছে যে এখানে এই নির্ঝর হত্যাকাণ্ডে রয়ের হাত আছে, এবং পুরো খেলাটা খেলেছে অজিত দোভাল। ভারত তো যথারীতি কূটনৈতিকভাবে অস্বীকার করবে, এবং অস্বীকার করলো, এবং ট্রুডোর গদি উল্টে দিল। ট্রুডোর জায়গায় ট্রুডো নির্বাচনে হেরে গেল। আচ্ছা, এইবারে আর একটা মাল আছে, সেটা হচ্ছে হরদীপ সিং পুরী। সে পুরী মালটাকে খুঁজে বেড়াচ্ছে রয়ের অ্যাসেট, সেও কানাডায় রয়েছে। এরা হচ্ছে খালিস্তানি। এরা পাঞ্জাবকে আলাদা করে একটা খালিস্তান বানাতে চায়, যেটা নিয়ে আমাদের তোমাকে 3টা ছবি দেওয়া হয়েছে, তোলো ছবিগুলো, সব তোলো, তাহলে ইন্দিরা গান্ধী। এই যে এটা হচ্ছে হরদীপ সিং নির্ঝর, একে মারা হয়েছিল। সিআইএ মেরেছে কাকে? সিআইএ মেরেছে কাসেম সোলাইমানি। মানে এরা, আমি বলতে চাইছি, মারে কারা, কাদের পারবে, একে খুঁজে বেড়াচ্ছে, এ এখন লুকিয়ে পড়েছে। এ হচ্ছে কি বলে, পান্নু গুরপত সিং পান্নু হচ্ছে এখন খুঁজে বেড়াচ্ছে। পান্নু এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। র মারবে তাদেরকে যারা ভারতবর্ষকে ভাঙতে চায়। সিআইএ মারবে কাকে? সিআইএ মারবে ওই কাসেমকে। কাসেম সুলেমানিকে ড্রোন দিয়ে মারলো না সিআইএ, একদম ড্রোন মেরে একদম শেষ করে দিই। কাসেম সুলেমানি যদি থাকতো, আজকে ইরানের এত খারাপ অবস্থা হতো না। কাসেম সুলেমানি মানে পূজিত হতো। ইনি তো মুসলিমদের ভিতরে থাকা সর্বশেষ সেনা প্রধান, যিনি কিনা মানে আমেরিকার বুকে কাঁপন ধরাইতো। একটা মিনিট দাদা, সবচেয়ে মজার একটা বিষয় আমি বলি। যেদিন তোমার একটা ইংল্যান্ডের রেজিস্টার্ড একটা মানবাধিকার সংস্থা জাতিসংঘের সামনে একটা মিটিং কল করছিল, সেইখানে এই যে বাংলাদেশের শিশু হত্যা থেকে শুরু করে সবকিছু যখন তুলে ধরছিল, এবং সেই দিন হাদি হত্যাকাণ্ডের বিচার চাইয়া শিখরা ওইখানে আমাদের এন্ট্রিতে দাঁড়ায় গেছিল। শিখদের কি কাম? শিখদের সাথে বাঙালিদের কি সমস্যা? এদের স্বার্থটা কি? আমরা গেলাম যে ইউনুস কি করতেছে সেটার বিরুদ্ধে কথা বলতে, সেইটার ছবি দেখাচ্ছি। অ্যান্টি ইন্ডিয়ান হলে তুমি ইন্ডিয়াতে করো, তুমি ইন্ডিয়ার বিরুদ্ধে করো না। আমাদের প্রোগ্রামের সামনে তোমরা হাদির হত্যার বিচার চাই, তোমরা শিখরা কিসের বিচার? তোমরা শিখ কয়জন আছো বাংলাদেশে? ঠিক তো হাতে গোনা 2-3 জন বা 5 জন হবে, এটা আহামরি বেশি নাই তো। হ্যাঁ, কিন্তু পুরো বাংলাদেশ মিলে কয়েকশো হবে। তারা মিছিল করতেছে, কি কাম?
হাদির সাথে তোমাদের সম্পর্ক কি শিখ সাহেব? তোমাদের দেশে এই যে হোটেলের মধ্যে হঠাৎ করে একজন মার্কিন মার্কিন সেনা অফিসারের মৃতদেহ পাওয়া গেল 3 দিন বাদে। হ্যাঁ, তার পোস্টমর্টেম হলো না, তাকে আমেরিকা থেকে এলো, গাওয়াধাপ নিল, তুলে নিয়ে চলে গেল। চট্টগ্রামে ওরকম 5-7 জন মারা গিয়েছে হোটেলে, তাদেরকেও নিয়ে চলে গিয়েছে, কারোর পোস্টমর্টেম হয়নি। এই চুপি চুপি আমেরিকায় নিয়ে যাওয়ার কারণ কি? কে মারলো ভাই? কে মারলো? এগুলো হচ্ছে টার্গেট কিলিং। তার মানে তুমি পর্দার দেখো আড়ালে অ্যান্টি ইন্ডিয়ান। একটা অ্যাসেট, ধরো মোসাদের একটা অ্যাসেট, তার টার্গেটকে মারার জন্য বছরের পর বছর অপেক্ষা করে, তার প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করে, কোথা দিয়ে যায়, কোথা দিয়ে আসে, তার রেগুলার কি পেজ দিয়ে সকালবেলা উঠে দাঁত মাজে, কোন ব্রাশ ইউজ করে, কোন সাবান ইউজ করে, কোন শ্যাম্পু ইউজ করে, প্রত্যেকটা তাদের নজরে থাকে। এবার কোনো একটা সময়ে আমি তোমার ওই বইটার মধ্যে পড়ছিলাম, দ্য এজেন্ট বইটার মধ্যে, কোনো একটা সময়তে মানে উনি সকালবেলা উঠে যখন ব্রাশ করছেন না, ওই ব্রাশ করতে করতেই উনি অচেতন হয়ে পড়ে মরে গেলেন। পরের পরীক্ষা করে দেখা গেল ওই যে টিউবটা দিয়ে পেস্টটা ছিল, তার মধ্যে সায়ানাইড ছিল। তার মধ্যে কবে ঢুকে তার মধ্যে সায়ানাইড পুশ করে রেখে দিয়েছে, সেই অংশটা গিয়েছে যেদিনকে ওর ওই পেছন দিয়ে টিপতে 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 তবে তো মধ্যিকারের অংশটা এসছে, প্রথম দিনই তো হয়নি। যেদিনকে ওর ব্রাশের গোড়ায় লেগেছে, লাগা মাত্র সে মারা গেছে। অ্যাসিড এইভাবে কাজ করে। এই নির্ঝরকে যে মারলো, যে মেরেছে, সে কিন্তু মারার পরে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে কিন্তু প্লেন ধরে কিন্তু বেরিয়ে চলে গেছে কানাডা থেকে, যতক্ষণে ধরা পড়েছে মালটা গুলিতে মারা গেছে, ওই 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 ততক্ষণে সে প্লেনে উঠে বেরিয়ে চলে গেছে। ট্রুডো বড় বড় বক্তৃতা দিল, পার্লামেন্টে দাঁড়িয়ে পুরো একেবারে ভারতকে কাঠগড়ায় তুলে দিল, সেই নিয়ে শত্রুতা শুরু হয়ে গেল, কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। তোমাকে তো প্রমাণ দিতে হবে। এই যে মমতা ব্যানার্জি আজকে বলছেন হাদিকে ইস্যু করা, হাদি কে? হাদি মারবে কেন? হাদি কি কোনো ম্যাটার করে ভারতবর্ষের ব্যাপারে? হাদির মতো একটা উচ্চিংড়ে মারলে কাকে মারলে মারবে ইউনুসকে মারবে, বড় টার্গেটকে মারবে, যাকে মারলে ভারতবর্ষের লাভ আছে তাকে মারবে, এমন ভাবে মারবে যে ধরতেও পারবে। আমি বলি যে অ্যাসেটটা কাজ করে, এটা অ্যাসেটের বুকেই শোনা। 100 টাকা যদি খরচা হয়, তার মধ্যে 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় শুধু বুলেট বা অন্যান্য জিনিসপত্র ইউজের জন্য, হত্যাকাণ্ড ঘটানোর জন্য। আমাদের এখানে একটা বই বেরিয়েছে, ধুরন্ধর, হিন্দি বই, পারলে দেখো যে এজেন্টরা কিভাবে কাজ করে। পাকিস্তান ব্যান করে দিয়েছে, ওটা দেখার পর পাকিস্তানে যত ভিকিরি টিকিরি আছে সব তুলে নিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ভেতরে ঢুকে লেয়ারিতে, পাকিস্তানের ভেতরে ঢুকে লেয়ারিতে দীর্ঘদিন ধরে শুটিং করেছে ভারতীয়রা, পাকিস্তান এজেন্সি জানতেও পারেনি। পুরো লেয়ারির ভেতরে শুটিংটা করেছে, পাকিস্তানি জানতেও পারেনি। পরে গণমাধ্যমে এটা জানানো হয়েছে
যে ওই লিয়ারির পুরো সেটটাকে মধ্যপ্রদেশের একটা জায়গায় মেকশিফট করা হয়েছিল, ওই রকম তৈরি করা হয়েছিল। ওটা সম্ভব না, ওটা লিয়ারিতেই হয়েছিল গোপন ক্যামেরা দিয়ে। তুমি দেখবে মাঝে মাঝে এই খুব পরিচিত নায়ক নায়িকারা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, যে অমিতাভ বচ্চনের একটা বই আছে সিনেমা, সারা শহর সে সাইকেল করে অমিতাভ বচ্চন ঘুরে বেড়াচ্ছে, গোপন ক্যামেরা দিয়ে ছবিটা তুলে নেয়, গোপন ক্যামেরা দিয়ে অমিতাভ বচ্চনের টুপি পরে চুপ টুপ টুপ করে সাইকেল পরে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে, ট্রাম লাইন দেখাচ্ছে, পুরোটাই শহরের মধ্যে রয়েছে। এটা কি সিক্রেট সিনেমা? না 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 না, এটা এটা তোমার এটা একটা একটা সত্যি দাদা সত্যি একটা সত্যি সেকেন্ড, ও সম্মত বুঝতে পারে আমি একটা ছবি, ভারতীয় ছবি, এটা সবাই দেখছো যে শাহরুখ খানের কি জানি এটা 2টা বা 3টা পর্ব ছিল। তাহলে একটা একটা ছবিতে তোমার ছিল যে ফ্রান্সের একটা কফি বারে শাহরুখ খান কফি খাচ্ছে, ওই ছবি। এরপরে ওই কফি বার পুরোটাকে ব্লাস্ট হয়েছে, বোমা ব্লাস্ট হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে ওই কফি বারে। এর আগে আমি একদিন দেখছি, পরবর্তী জানি যে ওখানে আরো 2-3 দিন, মানে শাহরুখ খান ওখানে কিন্তু কফি খাইছে ওই কফি বার, এটা আমি নিজের চোখে দেখছি। শাহরুখ খান সহ আরো 2-3 জন ছিল, কিন্তু আমরাও জানতাম না যে এটা কোনো ছবির শুটিং। শুটিং। নর্মালি ও গেছে, ও কফি খাইছে শাহরুখ খান। এবং শাহরুখ খান কফি খাওয়ার পরে যাইয়া এই সঞ্জলিজিতে একটা দোকানের উদ্বোধন করছিল। হ্যাঁ, ওটা প্যারিস 15-তে পড়ছে, প্যারিস 15-তে 9 নাম্বার মেট্রোর একটা কফি বার, মেট্রো থেকে উঠলেই। পরে ছবিতে যাইয়া দেখিস ও বাবা, এ কি এবারটা তো কফি খাইছে, তো আমিও দেখছি ও যেখানে কফি খাইছে এটা তো আমিও দেখছি, কিন্তু এটা তো জানি না শুটিং। এটাই যে ছবি হয়েছে এটা তো জানি না। And আমরা যখন ফ্রান্সে আসছি তখন আমাদের হ্যাঁ ধুরন্ধর আমি দেখছি অলরেডি, দুটা দেখেছো? দোনোটাই দেখেছি। ধুরন্ধর মুভিটা আমিও দেখেছি। সব থেকে ভালো লাগে যখন হচ্ছে 26/11 রিপোর্টটা দেয়, রিপোর্টটা যখন মিস্টেক হওয়ার পর যখন ও জানতে পারে এতগুলা মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ও কিন্তু একটা নদীর পাড়ে যেয়ে কিন্তু সারা রাত ওর এজেন্টের সঙ্গে যেয়ে কিন্তু ওর যে হ্যান্ডেলার তার সাথে যায় কিন্তু হেভি রকম ইয়ে করে। এবং এখন আজকে তুমি যে কয়টা কমেন্টস দেখাইছো তার মধ্যে অনেকগুলো কমেন্টস আমি দেখলাম যে এই তরুণ ঘোষ প্রেডিকশন মিলে না, তরুণ ঘোষের ওই মিলে না, সেই মিলে না। তা আমিও স্বীকার করি, ঠিক আছে তরুণ ঘোষ উনি এখন আর তরুণ নেই, উনি বুড়া হয়ে গেছে, বৃদ্ধ ঘোষ মিলে না। আমি বললাম না, ওই কারণেই তো বললাম গৃহদাহে যদি কারোর আনন্দ লাগে সে উদ্ভব হয়ে নাচুক। এখন কেন মিলে না, এখন তোমরা যদি একটা যুক্তি যদি একটু শুনো, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন আমরা কি ভাবছিলাম 2 দিনে ইউক্রেন শেষ দখল করবে। আজকে 5 বছর ধরে যুদ্ধ চলে, শেষ হওয়ার নাম নাই। আমেরিকা যেদিন আসলো মনে করলাম যে এই তো খামিনিরে মারছে, এবার তো আমিনি দামিনি সব ভাগবে। আজকে 1 বছর ধরে যুদ্ধ চলে, 2 দিন থামে, 3 দিন লাগে, 4 দিন থামে, 5 দিন লাগে, পারে না কেন বাবা? এই জিওপলিটিক্সের সবকিছু দেন এন্ড দেয়ার কালকে হয়ে যাবে এরকম কোনো কথা নাই, আগামীকালই হবে এরকম কোনো কথা নাই। সব হিসেব সবসময় মেলে না, মিলে পুতিন কি কম হিসেব করেছিল? না, সিআইএ কম হিসেব করেছিল। ইরানকে শেষ করে দেবো, সিআইএ যদিও বারণ করেছিল, এটা ট্রাম্প করেছিল, কিন্তু পুতিন তো হিসেব করেছিল, অত বোকা তো পুতিন নয় না। কিন্তু ইউরোপের পুরো দেশটা ইনক্লুডিং তোমার ইংল্যান্ড, ইউকে এবং আমেরিকা পুরো সাপোর্টটা দিয়ে গেছে। ওইটা কিন্তু ধরতে পারে না, মাঝে মাঝে ভুল হয়। আমি তো ভগবান না যে আমি সব জেনে বসে আছি, আর ডক্টর জয়শঙ্করও ভগবান নয়, তিনি সবকটা একদম অ্যান্সার ঠিক করে দেবেন, 100 পাবেন প্রত্যেকটা। দাদা এরপর থেকে আপনি ভিডিও বানাইতে একটা কথা বলতে পারেন, এরকম প্রেডিকশন করার পরে আপনি বলবেন এই কথাটাই বলবেন যে তুমি কি রাগ করলা। যার বুদ্ধি থাকবে সে ধরে নেবে, আর যারা নির্বোধ
তারা লাফাবে, আপনার কথা মিললো না, আপনার কথা মিললো না। আরে মরা তুই মরবি তো তোরা, ভারতের কি যাচ্ছে আসছে? সেটাই। আজকে যদি ভারত হাত গুটিয়ে নেয়, একটা সে good news মরুকে আছে। যাক বাংলাদেশ, আমি আমার জায়গাটা ঘিরে দিচ্ছে, মরুকে যাক বাংলাদেশ, আমি শেখ হাসিনাকে আমি কুয়েত টুয়েত কোথাও পাঠিয়ে দিলাম। একটা গুড কি নিউজ করবা? আছে আপনাদেরকে কি দেখাই। করবা বলো? কোনো উত্তর আছে বাংলাদেশের কাছে? এই বাংলাদেশের আপামর জনগণ যারা আমাকে বলে বেড়াচ্ছে, তাদের কোনো কাছে কোনো উত্তর আছে?